সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার এই ডিজিটাল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের রিপোর্ট রাইটিং সম্পর্কে একটি ধারণা দেব। ইনশাল্লাহ তোমরা আমার সাথেই থাকো, তাহলে তোমাদের রিপোর্ট রাইটিং সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে। বিশেষ করে যারা নিউ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই সহায়ক ভূমিকা রাখবে, এবং যারা পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা অনেকটা কাজে লাগবে। কারণ তোমরা কলেজে বিভিন্ন সময় বিভিন্ন টিচারের কাছে রিপোর্ট রাইটিং সম্পর্কে অলরেডি তোমরা ধারণা পেয়ে গেছো, ততএব তোমাদের আর রিপোর্ট রাইটিং সম্পর্কে প্রবলেম হওয়ার কথা না। তারপরও আমার ভিডিওটা তোমরা দেখে নিবা, যেভাবে জানো, যতটুকু জানো এটার সাথে আমার ভিডিওটা মিলিয়ে নিবা, দেন দেখবা তোমাদের রিপোর্ট রাইটিং সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যাবে এবং তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবা। ওকে, তাহলে শুরু করি, তোমরা আমার সাথেই থাকো। আজকে আমাদের বিষয় হচ্ছে রিপোর্ট রাইটিং। আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, তারই ধারাবাহিকতায় আমরা রিপোর্ট রাইটিং সম্পর্কে আলোচনা করব। আমি আবারও বলে দিচ্ছি, এটা মূলত যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোটেড হইলা তাদের জন্য এই ভিডিওটা অনেকটা সহায়ক হবে, কারণ আমি এখানে তাদের জন্য ডিটেলস আলোচনা করেছি। কারণ যেহেতু তারা এখন ক্লাস করতে পারছে না, এই জন্য আমি এখানে তাদের জন্য বেশ কয়েকটা স্লাইড প্রিপেয়ার করে এখানে খুব সুন্দর করে তাদেরকে রিপোর্ট রাইটিং সম্পর্কে ধারণা দিয়ে দিব। এবং যারা পরীক্ষার্থী তারাও দেখে নিবা, কোনো সমস্যা নেই, তারাও এটা দেখলে অনেক কিছুই জানতে পারবে, বা যেটা তোমাদের অজানা সেটা ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের জানা হয়ে যাবে এবং তোমরা ভালোভাবে রিপোর্টটা লিখতে পারবে পরীক্ষায়। আচ্ছা, দেখো এখানে আমি এনসিটিভির স্যাম্পল কোয়েশ্চেন দিয়ে দিয়েছি যে কিভাবে কোয়েশ্চেনটা আসে। বিশেষ করে যারা নিউ সেকেন্ডারি স্টুডেন্ট, তাদের হয়তো অনেকের কাছে বই নেই, সেজন্য আমি তোমাদের সুবিধার্থে এরকম বেশ কয়েকটা স্লাইডে আমি কিভাবে তোমরা রিপোর্ট পরীক্ষায় আসে, কিভাবে তোমরা আনসার করবা, কি কি তোমাদের জানতে হবে সেই সম্পর্কিত কিছু তথ্য দিব। তোমরা ধৈর্য সহকারে আমার সাথেই থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের রিপোর্ট রাইটিং সম্পর্কে ভালো একটি ধারণা হয়ে যাবে। দেখো, সাপোজ ইউ আর দ্য ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট অফ এ ন্যাশনাল ইংলিশ ডেইলি পাবলিশড ফ্রম ঢাকা। You have just covered a road accident in your area. Write a news report of about 120 words. Give a title to your report. ধরো তুমি হচ্ছে ইংলিশ ন্যাশনাল ডেইলি বা যে কোনো একটা পেপার বা পত্রিকার একজন প্রতিনিধি। করেসপন্ডেন্ট মিনস হচ্ছে প্রতিনিধি, সেটাকে আমরা রিপোর্টারও বলতে পারি। তো সম্প্রতি তুমি হয়তো বা একটা রোড অ্যাক্সিডেন্ট দেখেছো, এবং এই রোড অ্যাক্সিডেন্টের উপরে তোমাকে 120 শব্দের মধ্যে একটা রিপোর্ট লিখতে হবে, এবং সেই রিপোর্টে একটা সুন্দর একটা টাইটেল দিতে হবে। দেখো, আরও কিছু নমুনা প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি, তারই ধারাবাহিকতা এখানে 4টা নমুনা প্রশ্ন দিয়েছি। সবগুলো আমি পড়বো না, জাস্ট প্রথমটা এবং শেষেরটা পড়ি। দেখো, লিখছি এখানে, ইমাজিন দ্যাট ইউ আর এ রিপোর্টার অফ দ্য ডেইলি স্টার। ধরো তুমি ডেইলি স্টারের একজন রিপোর্টার অথবা করেসপন্ডেন্ট। ইউ হ্যাভ ইন্টারভিউড এ টর্চার্ড হাউসওয়াইফ। তুমি সম্প্রতি হয়তোবা একটা নির্যাতিত গৃহিণীর ইন্টারভিউ নিয়েছো। নাও রাইট এ রিপোর্ট অফ অ্যাবাউট 120 ওয়ার্ডস অন ভায়োলেন্স এগেইনস্ট উইমেন ইন বাংলাদেশ। এখন এটার উপরে তোমাকে একটা রিপোর্ট লিখতে বলছে, বিশেষ করে বাংলাদেশে নারীদের উপর যেরকম অত্যাচার করা হচ্ছে সেই সম্পর্কিত একটা তুমি রিপোর্ট লিখবা। গিভ এ টাইটেল টু ইউর রিপোর্ট। তোমার রিপোর্টে সুন্দর একটা টাইটেল দিতে বলা হয়েছে। ওকে, দেখো 4 নম্বরটা লিখেছি, সাপোজ ইউ আর রূপম, বা তোমার যে কোনো নাম হতে পারে, এ রিপোর্টার অফ এ ডেইলি স্টার অথবা যে কোনো পেপারের নাম থাকতে পারে। নাও রাইট এ রিপোর্ট অন দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন। এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, কারণ ইয়াং জেনারেশন সবাই ফেসবুক চালাও এবং ফেসবুক সম্পর্কে তোমাদের সবার একটা ধারণা আছে। তো ইয়াং জেনারেশনের উপরে ফেসবুক কীরকম প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কিত একটা রিপোর্ট তোমাকে লিখতে বলছে। এখানে তোমার রিপোর্টার হিসেবে তোমার নামটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এইভাবে ধরো আমাদের পরীক্ষায় রিপোর্ট সম্পর্কিত প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা সবাই নমুনা প্রশ্নগুলো দেখে নিলাম, তোমরা আরেকটু ভালো করে পড়ে নিবা। 4টা রিপোর্ট যেভাবে আমি লিখেছি ঠিক জাস্ট লেখাগুলো পড়বা, পড়লে তোমাদেরকে ধারণা হবে। এখন আমি তোমাদের দেখাবো যে আসলে কিভাবে রিপোর্ট জিনিসটা কি, বা রিপোর্টটা কিভাবে তোমাদের লিখতে হয়। তোমরা আমার সাথেই থাকো, ইনশাল্লাহ তোমরা ভালো একটি ধারণা পেয়ে যাবা। দেখো, এখানে আমি উপরে দিয়ে দিয়েছি, রিপোর্ট হচ্ছে 2 প্রকার। প্রথমটা লিখেছি জেনারেল রিপোর্ট, কোনো বিষয় সম্পর্কে তথ্য সমৃদ্ধ বিবরণ তৈরি করাকে জেনারেল রিপোর্ট বলে, সংজ্ঞাটা খুবই সহজ। দ্বিতীয়টা দিয়েছি নিউজ রিপোর্ট, সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত প্রতিবেদনকে নিউজ রিপোর্ট বলে। ওকে, দেখো, রিপোর্টকে প্রাণবন্ত করার ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে ইনভার্টেড কমার মধ্যে ডিরেক্ট স্পিচে লেখা হয়, তবে সাধারণত বেশিরভাগ রিপোর্টই ইনডিরেক্ট স্পিচে লেখা হয়। কোনো ঘটনা বা কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পর সে সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অন্যদেরকে তার বিবরণ বা প্রতিবেদন পেশ করা হলো রিপোর্টে। রিপোর্ট লিখন প্যারাগ্রাফ লিখন থেকে ভিন্নতর। প্যারাগ্রাফ একটি অনুচ্ছেদ লিখতে হয়, কিন্তু রিপোর্টে একাধিক অনুচ্ছেদে লেখা যায়।
প্যারাগ্রাফে লেখকের নিজের ব্যক্তিগত মতামত বা মন্তব্য উপস্থাপন করতে পারেন, কিন্তু রিপোর্টের ক্ষেত্রে নিরপেক্ষ বক্তব্য উপস্থাপন করতে হবে। এতে রিপোর্টার বা প্রতিবেদক এর মন্তব্য বা সুপারিশ থাকবে না। আচ্ছা, তাহলে এইটুক লেখা থেকে তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে এখানে রিপোর্ট রাইটিং লেখার সাথে প্যারাগ্রাফ লেখার অনেক তারতম্য রয়েছে। তা প্যারাগ্রাফটা শুধুমাত্র একটা অনুচ্ছেদ লিখতে হয়, সেক্ষেত্রে আমরা রিপোর্টের এখানে আমরা কিভাবে লিখবো এর পরবর্তীতে আমি আরও ভালো ধারণা দিয়ে দিব। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো রিপোর্ট রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং এক কথা নয়। দেখো, একটি রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 4টি, যেমন ধরো হেডলাইন শিরোনাম, ইন্ট্রোডাকশন হচ্ছে সূচনা, ডেসক্রিপশন বর্ণনা, কনক্লুশন হচ্ছে উপসংহার। তাছাড়াও রিপোর্টের সোর্স উৎস, ডেট, তারিখ এবং প্লেস বা স্থানের নাম উল্লেখ করতে হবে। তো এইভাবে এই জিনিসগুলো তোমাদের যদি ধারণা থাকে তাহলে তোমরা ভালো একটা রিপোর্ট লিখতে পারবা। ওকে, দেখো এরপরে আমি দিয়েছি একটি আদর্শ মানের রিপোর্ট লিখতে যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। ধরো তুমি একটা সুন্দর একটা রিপোর্ট লিখতে যাচ্ছ, তাহলে তোমাকে এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। দেখো, রিপোর্টের একটি শিরোনাম দিতে হবে। রিপোর্টের শিরোনাম দুই ধরনের হতে পারে, জেনারেল সেন্স হতে পারে, মিস্ট্রিয়াস সেন্স হতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ফায়ার ইন গার্মেন্ট ফ্যাক্টরি, সেই ক্ষেত্রে দেখো এটা একটা জেনারেল সেন্স। অথবা এটাকে যদি একটু মিস্ট্রিয়াসভাবে আমরা ক্রিয়েট করতাম তাহলে আমরা লিখতে পারতাম দ্য হেল্পলেস টাস্কড বাই দ্য ক্রুয়েলটি অফ দ্য ওয়ার্ল্ড। দেখো, এখানে আমরা কিন্তু দুইভাবেই আমরা রিপোর্টের শিরোনাম তৈরি করতে পারি, যে কোনোভাবে আমরা ইচ্ছা করলে তৈরি করতে পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, শিরোনাম সম্পর্কে আমরা পরবর্তীতে আরও কথা বলবো। দেখো, শুরুতে স্টাফ রিপোর্টার অথবা স্টাফ করেসপন্ডেন্ট দুইটার যে কোনো একটা দিতে হবে, তারিখ, ঘটনা, ঘটার স্থান এটা লিখতে হবে। যেমন আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি, দেখো স্টাফ করেসপন্ডেন্স কমা দিয়েছি 25 এপ্রিল 2020, তারপর কমা দিয়ে ঢাকা লিখেছি। অথবা স্টাফ করেসপন্ডেন্ট অথবা স্টাফ রিপোর্টার দিয়ে ঢাকা আগে দিয়েছি, স্থানের নাম, তারপরে কমা, তারপরে 25 এপ্রিল 2020 দিয়েছি। 3 নম্বরে যাই। দেখো, একটি রিপোর্টের দুটি অংশ। প্রথম অংশে সম্পূর্ণ রিপোর্ট সারমর্ম আকারে লিখবা, আর দ্বিতীয় অংশে রিপোর্টের বিস্তারিত। আসলে এটা এক একজন এক একভাবে লেখে, তবে আমরা এই দুইটা প্যারা করে লেখার চেষ্টা করব। এতে অনেক মতপার্থক্য আছে, সেদিকে আমরা না গেলাম। ওকে, দেখো যা জানা দরকার। ধরো তুমি একটা রিপোর্ট লিখবা, এখন রিপোর্ট লিখতে গেলে তোমাকে যা যা জানতে হবে অলরেডি তোমরা একটু ধারণা পেয়েছো, আর এই 5টা পয়েন্ট বললে তোমাদের আরও ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষার কোয়েশ্চেনে কোনো নাম ব্যবহার থাকলে স্টাফ রিপোর্টার অথবা স্টাফ করেসপন্ডেন্ট এর পরিবর্তে সেই নামটি ব্যবহার করতে হবে। তো অবশ্যই এর আগে আমরা একটা রিপোর্টে দেখেছিলাম নাম দেওয়া ছিল, সেই জায়গায় আমরা ওই নামটা ব্যবহার করব। যার নাম দেওয়া থাকবে তার নামটা আমরা দিব। নাম দিলে আর স্টাফ রিপোর্টার অথবা স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ার দরকার নেই। রিপোর্ট রাইটিংয়ে সচরাচর 2টি প্যারা থাকে, আমি আগেই বলেছি, এটা নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে। 2-এর অধিক প্যারা না করাই ভালো। তাহলে আমরা প্রথমে একটা প্যারা দেবো, দেন আরেকটা প্যারায় পুরো রিপোর্টটা শেষ করার চেষ্টা করব। যে কোনো পেজ থেকে শুরু করা যাবে, তবে অর্ধ পেজ থেকে লেখা যাবে না। তুমি যে কোনো পেজ থেকে শুরু করতে পারো, সমস্যা, তবে অর্ধ পেজ থেকে লিখবা না। রিপোর্ট রাইটিংয়ে ফার্স্ট পারসন আই এবং উই বর্জন করতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। রিপোর্ট রাইটিংয়ে ফার্স্ট পারসন আই এবং উই বর্জন করতে হবে। রিপোর্ট রাইটিং সাধারণত 120 থেকে 150 ওয়ার্ডের হয়ে থাকে। তাহলে আশা করি তোমরা মোটামুটি অনেক কিছুই ধারণা পেয়েছো রিপোর্ট সম্পর্কে। এবং এখন আমি তোমাদের একটি নমুনা রিপোর্ট দেখাবো, যে রিপোর্টের মাধ্যমে আমি একটা পূর্ণাঙ্গ রিপোর্ট লিখেছি এবং কিভাবে লিখেছি তোমরা জাস্ট শুধু এটা ফলো করলেই তাহলে তোমাদের রিপোর্ট নিয়ে আর কখনো প্রবলেম হবে না। ঠিক আছে, যাওয়া যাক। দেখো, একটি নমুনা প্রশ্নে আমি এখানে দিয়ে দিয়েছি, সাপোজ ইউ আর এ রিপোর্টার অফ এ ডেইলি নিউজ পেপার। ধরো তুমি একজন ডেইলি নিউজ পেপারে একজন রিপোর্টার, ইউ হ্যাভ উইটনেসড ম্যাসিভ ফায়ার অন এ গার্মেন্ট ফ্যাক্টরি। তুমি একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড তুমি দেখেছো। রাইট এ রিপোর্ট অফ অ্যাবাউট 120 ওয়ার্ডস অন ইট, এবং এটার উপরে তোমাকে 120 ওয়ার্ডের একটা রিপোর্ট লিখতে বলা হলো। গিভ এ টাইটেল টু ইউর রিপোর্ট, তোমার রিপোর্টের একটা সুইটেবল টাইটেল দাও। আসলে এই টাইটেল যেটাকে হেডলাইন আমি বলেছিলাম, এটা সম্পর্কে আমি তোমাদের পরবর্তীতে আর একটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। সেই ভিডিওতে কিভাবে তোমরা হেডলাইন তৈরি করবা সেই সম্পর্কে একটু ধারণা দিব। তারপর এখানে যেহেতু লিখছি একটু আমি বলে দিচ্ছি, যখন তুমি হেডলাইন দিবা, এই হেডলাইনগুলা যে স্টার্টিং অক্ষরটা আমরা দেখো ক্যাপিটাল লেটার দিয়েছি, এবং আর্টিকেল, প্রিপোজিশন এবং কনজাংশন যেগুলো ছিল সেগুলো আমরা স্মল লেটার দিয়েছি। এটা নিয়ে অনেকের অনেক মত পার্থক্য রয়েছে। যাই হোক, আমরা স্টার্টিংগুলা সবগুলা ক্যাপিটাল দিব, এবং মাঝখানে আর্টিকেল, প্রিপোজিশন এবং কনজাংশন যদি পাই সেগুলোকে আমরা স্মল লেটারে দিব। দেখো, এখানে আমি 3টা হেডলাইন প্রিপেয়ার করেছি, যেমন এ ম্যাসিভ ফায়ার অন এ হামিম গার্মেন্ট ফ্যাক্টরি, ফায়ার অন হামিম গার্মেন্ট ফ্যাক্টরি,
অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য হেল্পলেস টাচড বাই দ্য ক্রুয়েলটি অফ দ্য ওয়ার্ল্ড। তুমি যে কোনো একটা সুইটেবল টাইটেল তোমার ইচ্ছে মতো দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এরপর আমি লিখেছি স্টাফ রিপোর্টার, তারপরে দেখো 25শে এপ্রিল 2020 দিয়েছি কমা দিয়ে, তারপর দিয়েছি ঢাকা। দেখো আমি একটু রিপোর্টটা পড়ি। এ destructive fire has recently burned a garment factory unit of the Hamim Group at Savar. Already 25 people have died and many garment workers have been seriously injured. The cause of the fire is still unknown. আসলে এর কারণটা এখনো জানা যাচ্ছে না। Smoke spread the entire building rapidly after the fire is generated. The fire brigade rushed to the spot instantly to put out fire. Fire brigade ওখানে পৌঁছে গিয়েছে। The Bangladeshi Army, the Bangladeshi Air Force also sent their helicopters and manpower to rescue the garment workers. তারা তাদের সাধ্যমতো কাজ করছে গার্মেন্ট ওয়ার্কারদের বাঁচানোর জন্য। Even the people from all walks of life joined the rescue operation willingly. আসলে সর্বক্ষেত্রে মানুষজন ইচ্ছাকৃতভাবে বা নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় তারা ওই অপারেশনে যুক্ত হয়েছে। আফটার ওয়ার্কিং হার্ড ফর নিয়ারলি 10 আওয়ার্স, মোটামুটি 10 ঘন্টা কাজ করার পরে দ্য ফায়ার ব্রিগেড উইথ অল ফোর্সেস সাকসিডেড ইন পুটিং আউট ফায়ার, তারা ওই আগুনটা নিভাতে সক্ষম হয়েছে। দ্য ফায়ার ক্লেম 25 লাইভস অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, যে এখানে 25 জন মানুষ মারা গিয়েছে এবং অনেকে আহত হয়েছে। দ্য ওন্ডেড ওয়ার অ্যাডমিটেড ইন্টু ডিফারেন্ট হসপিটাল, যারা আহত হয়েছে তাদেরকে বিভিন্ন হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্মড এ 4 মেম্বার ইনকোয়ারি কমিটি টু ফাইন্ড আউট দ্য কজ অফ দ্য ফায়ার, এবং সরকার ইতিমধ্যে এই ঘটনাটি তদন্ত করার জন্য 4 সদস্যের একটা কমিটি গঠন করেছে। ধরো এইভাবে আমরা একটা রিপোর্ট লিখলাম। এইভাবে যে লিখতে হবে এমন কথা নেই, তুমি তোমার মতো করে লিখতে পারবা। তবে আমার এই নিয়মগুলা তুমি যদি একটু ভালো করে খেয়াল করো এবং তার সাথে তুমি তোমার নিজের মতো করে কিছু অ্যাড করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। এবং এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমরা রিপোর্ট রাইটিং সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে গেছো। তারপরেও কারো যদি কোথাও কোনো প্রবলেম হয় তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমি তোমাদেরকে আবারও বলে নিচ্ছি যে মত পার্থক্য থাকবে, যে আমি এভাবে বুঝাচ্ছি অন্যজন হয়তো বা অন্যভাবে বুঝাইতে পারে, তারপরে তোমরা একটু কম্পেয়ার করে নেবা। ইনশাল্লাহ আমার এই ফরম্যাটটা তোমরা যদি ফলো করো তাহলে তোমরা ভালো মানের একটা রিপোর্ট লিখতে পারবা এবং ভালো মার্কস পাবা, এতটুকু আমি বলতে পারি। যাই হোক, আজকে আর বেশি দূর গেলাম না, আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করছি।